জি স্যার, করা যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের মাধ্যমিক স্তরে পদার্থবিজ্ঞান অংশে আহ, প্রথম অধ্যায়ে যে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এর ধারাবাহিকতায় এখন আমরা দেখব পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি। পদার্থবিজ্ঞান এটা প্রকৃতিতে লুকিয়ে থাকা শক্তি এবং শক্তির যে বিন্যাসগত অবস্থান, তার নানাবিধ পরিবর্ধন, নানা অপশনে কিন্তু শক্তি, এই রহস্যটা আমরা উদ্ঘাটন করি। তো প্রকৃতিতে যে রুলস গুলো আছে, এই রুলস গুলো কিন্তু আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না, কিন্তু এই রুলস গুলোকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার মধ্য দিয়ে এটি মানব কল্যাণে ব্যবহার উপযোগী করা সম্ভব। আর পদার্থবিজ্ঞান এই প্রকৃতির রহস্য উদ্ঘাটন করার মধ্য দিয়ে সেই কাজটি সম্পন্ন করে, যেটি প্রকৃতিতে এতদিন রহস্যময় আকারে ছিল। তো আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন মহাকর্ষ বল। আসলে আমরা কিন্তু এই মহাকর্ষ বলের পরিবর্তন করতে পারি না। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করবে, আমি চাইলেও কিন্তু এটিকে বিকর্ষণ বলে রূপান্তর করতে পারি না, কারণ এটা আকর্ষণই করে। এর ফলেই দেখা যাচ্ছে একটা বস্তুকে ওপর থেকে ফেলে দিলে সেটি নিচে পতিত হয়। তা আমি কিন্তু এই কাজটাকে সহজে অন্য একটা ফরম্যাটে রূপান্তর করে নিতে পারি। সেই রূপান্তরের কাজটি কিন্তু এই পদার্থবিজ্ঞান আমাদের ধারণা দেয় এবং সেটি সফল করে নেয়। ফার্স্ট হলো এরপরে হলো প্রকৃতির নিয়মগুলো জানা। এই প্রকৃতিতে সুনির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে, যে নিয়মাবলীর কোনো পরিবর্তন আমাদের পক্ষে করা সম্ভব না, কিন্তু নিয়মটা সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করি, তাহলে এই নিয়মটা ঠিক রেখেও ওই নিয়মকে ব্যবহার করে সেটি মানব কল্যাণের উপযোগী অনেক কিছুই তৈরি করা সম্ভব। প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এই যে দেখা, ফার্স্ট এখানে দেওয়া আছে E=mc²। তো এই সমীকরণ ব্যবহার করে আমরা যেটা বিজ্ঞানী এই সমীকরণটি আমাদের কাছে উপস্থাপন করেন, এবং তার মাধ্যমে দেখানো হয় যে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। এবং এই বিদ্যা ব্যবহার করা হয় নিউক্লিয় ফিজিক্সে। তো নিউক্লিয় ফিজিক্সে দেখা যাচ্ছে যে এই ধরনের গবেষণা এবং এই ধরনের প্রযুক্তিগত দক্ষতার যে মূল্যায়ন, সেটি কিন্তু অনেক বেশি গভীর। কারণ এর মাধ্যমে আমরা আণবিক বোমা তথা পারমাণবিক বোমা কিন্তু তৈরি করতে পারি, এবং এর যে ভয়াবহ পরিণতি সেটাই আমরা আম, গত শতাব্দীতে বিশ্বযুদ্ধের সময় আমরা হিরোশিমা নাগাসাকি যে নারকীয় কাণ্ডে আমরা এটা কিন্তু দেখেছি। তো পদার্থবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখার মধ্যে আরেকটি শাখা আছে তোমার ইলেকট্রনিক্স, যেখানে অর্ধপরিবাহী নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে, এবং তাদের টেকনোলজিগত যে ইমপ্রুভ সেটিও কিন্তু বেশ আশাব্যঞ্জক। তো আমরা এভাবে প্রযুক্তির প্রতিটা ক্ষেত্রেই অনেক অবদান রাখার সাপেক্ষে কিন্তু এটি অগ্রসর হচ্ছে। এখন আমরা দেখবো ভৌত রাশি। প্রথমত, রাশি কাকে বলে? যা পরিমাপযোগ্য তাকে রাশি বলে। যেমন বই একটি পরিমাপযোগ্য রাশি, কারণ এর দৈর্ঘ্য মাপা যায়, প্রস্থ মাপা যায়, উচ্চতা মাপা যায়, এর ভর মাপা যায়, ইত্যাদি ইত্যাদি। রাশিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। মৌলিক রাশি হলো ওই রাশি যে রাশি মান প্রকাশের জন্য অন্য রাশির উপর নির্ভরশীল না, সেটা হলো মৌলিক রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তড়িৎ তীব্রতা অর্থাৎ দীপন তীব্রতা যেটা। এখানে এককগুলো অবশ্যই দেয়া আছে, আমাদের সিম্বলিক অপশন গুলো বুঝতে হবে আর কি। তো এই মোটামুটি এখানে আছে। আমরা যদি প্রবাহ, এগুলোর একক আমরা সবাই জানি। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক তোমার কেজি, সময়ের একক সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, মোল, পদার্থের পরিমাণের পরিমাণ, আর দীপন তীব্রতা হলো ক্যান্ডেলা।
এ জগতে যা পরিমাপযোগ্য তাই রাশি। রাশিকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি, একটি হলো ভেক্টর রাশি আর একটি হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি মানে যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন, সেটি ভেক্টর রাশি। আর যেটা স্কেলার রাশি সেটা শুধু দিকের প্রয়োজন আছে, মানের কোনো প্রয়োজন নেই। এই মোটামুটি এখানকার বিষয়। এখানে বেশ কিছু রাশির মধ্যে পারস্পরিক দূরত্ব বিষয়টা উল্লেখ করা আছে। এরপরে পরিমাপের একক। পরিমাপের একক যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাপ করা হয়, সেটাই হলো তোমার পরিমাপের একক। যেমন আমি যদি 1 কেজি ময়দা নিতে চাই, তাহলে আমাকে 1 কেজির বাটখারা দেখায়া এই পরিমাপ পদ্ধতি কিন্তু চালু করে নেওয়া হয়, এবং আমরা ঠিক সমপরিমাণ একটা বিশেষ ধরনের বাটখারার অপশনে কিন্তু পেয়ে থাকি। এখন দেখো, এখানে বিভিন্ন চার্ট অপশন গুলো দেওয়া আছে, কোনটা কি পরিমাণ আয়ুষ্কাল বা অপশন গুলো আছে সেটা সব লেখা আছে। এরপরে আমাদের পরিমাপ করার ক্ষেত্রে আমরা এই এককগুলোর ব্যবহার করে সেগুলোকে আমাদের কাঙ্ক্ষিত এককে পরিবর্তন করার মধ্য দিয়ে অঙ্কটি কিন্তু সুসম্পূর্ণ করা হয়। সাধারণত অঙ্ক করার সময় এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতির উপযোগিতাই সবচেয়ে বেশি। এখন দেখো, গুণিতক এবং উপগুণিতক। গুণিতক মানে হলো গুণ করা, গুণ হিসেবে। আমি একটা উদাহরণ দিতে পারি যে 2 এর গুণিতক 2, 4, 6, 8 এরকম। যদি 5 এর গুণিতক বলি তাহলে 5, 10, 15, 20, 25 এরকম। গুণিতক অর্থ হচ্ছে সরল রাশির মাধ্যমে গুণ করে সেটিকে উপস্থাপন করা। আর উপগুণিতকটা হলো ভাগ। যেমন আমি যদি বলি 16, 8, 4, 2, এগুলো হলো উপগুণিতক। কার? 16। ভাগ করলে হয় উপগুণিতক আর গুণ করলে হয় গুণিতক। তা আমরা এখানে গুণিতক গুলো যেগুলো পাচ্ছি সেটা 10 টু দি পাওয়ার ব্যবহার করে এগুলো করা আছে। এরপরে আছে মাত্রা। মাত্রা কাকে বলে? মাত্রা হলো কোনো ভৌত রাশিতে বিদ্যমান মৌলিক রাশির সূচক। আবার বলতেছি, কোনো ভৌত রাশিতে বিদ্যমান মৌলিক রাশির সূচককে তার মাত্রা বলে। ঠিক আছে কি? দেখো, জি স্যার। মাত্রা প্রকাশ করার জন্য আমরা সাধারণত এল, টি এবং এম এই অক্ষরগুলো বেশি ব্যবহার করি, এটা একটু মাথায় রাখো, এবং ম্যাক্সিমাম গুলো কিন্তু এগুলো দিয়েই করা হচ্ছে। বৈজ্ঞানিক প্রতীক এবং সংকেত। এখন যন্ত্রপাতি নিয়ে আলোচনা আছে আর কি। আমি কি স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ এগুলোর উপর কোনো আলোচনা করেছিলাম? হ্যালো? জি স্যার, এগুলোর উপর বিস্তারিত আলোচনা করছিলেন। জি স্যার। এগুলো কি পুনরায় স্যার, আহ, শোনা যাচ্ছে? আমি এগুলো গণিতের সময় খালি গাণিতিক ক্রমগুলো বুঝে দেবো হনি বা রিভিশন করে দেবো হনি, তাহলে বেশি ভালো হয়। কারণ এগুলো বিস্তারিত পড়াতে গেলে মানে হ্যাঁ। যন্ত্রপাতি সহ সামনাসামনি কিছু বিষয় আছে, সেটার প্রয়োজন আছে। তবে তারপর আমি একটু সার্বিক বিষয় কিছু বলে দেই। যেমন ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার স্কেলের মাধ্যমে সর্বনিম্ন যে পার্ট সঠিকভাবে মাপা যায় সেটা ভার্নিয়ার ধ্রুবক। এটি কিভাবে বের করা হয় বা কিভাবে করা হয় সেটি কিন্তু আছে। স্ক্রুগজের ক্ষেত্রেও কিন্তু এটি আছে। ব্যালেন্স পরিমাপ মানে এই ব্যালেন্সের সাহায্যে কোন জিনিস কি পরিমাণ আছে এটা মাপা হয়। স্টপ ওয়াচ, থামা ঘড়ি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121,
সাধারণত বিভিন্ন প্রতিযোগিতার সময় আমাদের সময় নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়, ঠিক সেখানে কিন্তু আমরা এই স্টপ ওয়াচটা ব্যবহার করে থাকি। এখানে দেখো এই ছকটার দিকে খেয়াল করো, পর্যবেক্ষণ সংখ্যা, প্রধান স্কেল পার্ট, মূল স্কেল পার্ট, ভার্নিয়ার সমাপাতন, ভার্নিয়ার ধ্রুবক, তারপরে পার্ট আর হলো গড়। ঠিক আছে এটা? জি স্যার। আচ্ছা, পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা, আমি এটা নিয়ে একটু আলোচনা করে দিই। সেটা হলো, দেখো আমরা যখন কোনো জিনিস মাপি, এটা অ্যাজ এ ম্যান হিসেবে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। আমরা যতই এটি সূক্ষ্মভাবে মাপি না কেন, যন্ত্রর মাধ্যমে এটি মাপতে গেলে দেখা যাবে অনেক জায়গায় ত্রুটি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা মনে করি যে কোন একটা রাশির প্রকৃত মান হওয়ার কথা ছিল 80, মানে 80, কিন্তু সেই রাশিটার ক্যালকুলেশনে কোনো ত্রুটি বা নানা রকম সমস্যার কারণে সেটি 50 পর্যন্ত আসছে। তাহলে 80-তে আসলো 50, তাহলে অপচয় কত? 30। তাহলে 80-তে অপচয় 30, একে কত, 100 কত? এটা একটা অঙ্ক হতে পারে। আবার বলতে পারি 80-তে সফলতা হলো 50, একে কত, 100 কত? তাহলে আমরা সফলতার হারও বের করতে পারি, ব্যর্থতার হারও বের করতে পারি। কি ঠিক আছে কি? জি স্যার, ঠিক আছে, এটা করা যেতে পারে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এটা, এই যে আপেক্ষিক ত্রুটি যদি বের করতে বলা হয়, তাহলে তোমার কাজটা হবে যে ওই পাঠ দ্বয়ের পার্থক্য ভাগ মূল পাঠ গুণন 100%। তাহলে আপেক্ষিকটা বের হয়ে যাবে এবং 100-র মধ্যে মানটা বের হয়ে আসবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই অংশগুলো নিয়ে আর আলোচনার কি প্রয়োজন আছে? আমি শুধু এই দুটা না স্যার। শোনো, আমি বলি আহ, এই যে এখানে দুটো অঙ্ক উদাহরণে আছে, আমি একটু খালি মনে করে দিয়ে যাই। এই অঙ্কতে একটা বেসিক আছে, যদি বর্গ হয় তাহলে তার ত্রুটির মানটা 20-এর আশেপাশে হবে। যদি এটি ঘনক আকৃতি বস্তু হয় তাহলে তার ত্রুটির মানটা সাধারণত 30-এর আশেপাশে থাকবে। এটা একটা কমন সেন্স থেকে এই প্রশ্নটা হয়। যেমন দেখো এটা বর্গাকৃতি, এর 10% ত্রুটি, তাহলে সেক্ষেত্রে যদি কম হয় তাহলে কি 9 × 9, আবার যদি বেশি হয় তাহলে 11 × 11। তাহলে কম হলে 81 আর বেশি হলে 121। তাহলে মূল পাঠটা কত? মূল পাঠ কিন্তু এখানে বের হয়েছে, কারণ বর্গাকৃতি পাঠ এত। জি স্যার, 20 হয়ে আসতেছে, একশো হ্যাঁ, কাছাকাছি। তাহলে আমাদের কথা হলো, আমাদের ত্রুটি হলো 19, 20, 21, একটা 19 আর একটা 21। তাহলে আমরা বড়টা নেই, বড় নিলে তো আর আমাদের 19 আর বারবার নেওয়া লাগছে না। এই মোটামুটি আমাদের এখানকার বিষয়। তো এখন আমার মনে হয় এটা ক্লিয়ার।